অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো ভরকেন্দ্র ও গবেষণাগার স্থানাঙ্ক। ধরে নিচ্ছি এখানে m1 ভরের একটি কণা আছে, এখানে m2 ভরের আরেকটি কণা আছে। m1 ভরের কণার মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে r1 এবং m2 ভরের কণার প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে r2। এই r1 এবং r2 কে বলা হয় গবেষণাগার স্থানাঙ্ক। আবার এই m1 এবং m2 ভরের কণার ভরকেন্দ্র হচ্ছে cm। এই ভরকেন্দ্রের সাপেক্ষে m1 ভরের কণার অবস্থান ভেক্টর হচ্ছে r1 প্রাইম এবং m2 ভরের কণার ভরকেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে r2 প্রাইম। এই r1 প্রাইম এবং r2 প্রাইমকে বলা হয় ভরকেন্দ্র স্থানাঙ্ক। এখানে m1 এবং m2 ভরের কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, আর এই r ভেক্টরকে আমরা এখানে চিত্রের সাহায্যে দেখিয়েছি। আমরা এখন এই চিত্র থেকে দেখতে পাচ্ছি এখানে এই r ভেক্টরের সাথে যদি আমরা r1 প্রাইম ভেক্টর যোগ করি তাহলে হয় r1। এখান থেকে আমরা লিখতে পারি r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r। এর আগে আমরা বের করেছিলাম r1 প্রাইম ইজ ইকুয়াল টু m2r ডিভাইডেড বাই m1 প্লাস m2। একইভাবে আমরা লিখতে পারি r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r, এবং আমরা r2 প্রাইম সমান আগে বের করেছিলাম মাইনাস m1r ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা যদি এখন r1 প্রাইমের ডিফারেন্সিয়েশন নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি r1 প্রাইম ডট, তাহলে এদিকে ডিফারেন্সিয়েশন নিলেও আমরা এভাবে লিখতে পারি r1 ডট মাইনাস r ডট, তাহলে এখানে হবে m2r ডট ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর m1 প্লাস m2 অর্থাৎ সিস্টেমের ভরকে আমরা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে লেখা যায় m2r ডট ডিভাইডেড বাই m। একইভাবে r2 প্রাইম ডট ইজ ইকুয়াল টু r2 ডট মাইনাস r ডট ইজ ইকুয়াল টু মাইনাস m1r ডট ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর m1 প্লাস m2 আমি বলেছি ক্যাপিটাল M, তাহলে হচ্ছে মাইনাস m1r ডট ডিভাইডেড বাই m। এখান থেকে আমরা পেয়েছি r1 ডট মাইনাস r ডট ইজ ইকুয়াল টু m2r ডট ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে r ক্যাপিটাল R ডট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি r1 ডট মাইনাস m2r ডট ডিভাইডেড বাই m। আমরা এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি এই ভেক্টরটা হচ্ছে r, তাহলে এই r2 প্লাস r ইজ ইকুয়াল টু হবে r1। এখান থেকে আমরা পাই r সমান r1 মাইনাস r2, তাহলে r2 ডট আমরা লিখতে পারি r1 ডট মাইনাস r2 ডট। r1 ডট মাইনাস m2 বাই m, এটা ভাঙালে আমরা r1 ডট প্লাস m2 বাই m r2 ডট লিখতে পারি। এখান থেকে আমরা পাচ্ছি m মাইনাস m2 ডিভাইডেড বাই m r1 ডট প্লাস m2 বাই m r2 ডট। এখানে r1 ডট কমন নেওয়া হয়েছে এইটা এবং এটা থেকে। আবার আমি বলেছি m1 প্লাস m2 হচ্ছে ক্যাপিটাল M, তাহলে এই m থেকে যদি আমরা m2 বিয়োগ করি তাহলে সেটা হবে m1। এভাবে আমরা লিখতে পারি ক্যাপিটাল R ডট ইজ ইকুয়াল টু এই m মাইনাস m2 জায়গায় m1 ডিভাইডেড বাই m r1 ডট প্লাস m2 বাই m r2 ডট। আমরা ধরে নিচ্ছি এখানে একটি
বস্তু কণা স্থির অবস্থায় আছে আর আরেকটি বস্তু কণা u2 বেগে x অক্ষ বরাবর বস্তু কণাটির কাছে যখন আসছে তখন বিক্ষিপ্ত হয়ে v2 বেগে এই পথে চলে গেছে আর এই কণাটিও বিক্ষিপ্ত হয়ে v1 বেগে এই পথে চলে গেছে। আমরা বিক্ষেপণ কোণের সংজ্ঞা আগে পড়েছি, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে এই কণাটির আদি গতিপথ এবং শেষ গতিপথের মধ্যবর্তী কোণটা হচ্ছে বিক্ষেপণ কোণ, আর আমরা এটিকে থিটা দ্বারা এখানে প্রকাশ করেছি। গবেষণাগার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা বিক্ষেপণ কোণকে থিটা দ্বারা প্রকাশ করি এবং ভরকেন্দ্র স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই কোণটিকে ক্যাপিটাল থিটা দ্বারা প্রকাশ করি। এখন এই কণাটি যে v2 বেগে এই পথে গিয়েছে, এই v2 এর দিক হচ্ছে এদিকে। এই v2 কে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি, একটি হচ্ছে v2x এবং অপরটি হচ্ছে v2y। যেহেতু এটি v2x তাহলে এটিও v2x ধরা যায়, আর এই কোণটা থিটা হলে এই কোণটাও হবে থিটা। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি tan থিটা হচ্ছে v2y ডিভাইডেড বাই v2x, v2 ডিভাইডেড বাই v2x, কারণ আমরা জানি tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর এখানে লম্ব হচ্ছে এটি আর এটি হচ্ছে ভূমি। ভরকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা লিখব tan ক্যাপিটাল থিটা। আমি একটু আগে বলেছি ভরকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কোনটাকে লিখব, ক্যাপিটাল থিটা। আর যেহেতু ভরকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা সবগুলো প্রাইম দিয়ে প্রকাশ করেছি, তাহলে এখানে v2y জায়গায় হবে v'2y এবং v'2x। আমরা পেয়েছি একটু আগে r ডট ইজ ইকুয়াল টু v। এখানে rটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, আর এটা ডিফারেন্সিয়েশন করলে সেটা হয় r ডট, আর সেটা মানে হচ্ছে ভরকেন্দ্রের বেগ, সেটাকে আমরা v দিয়ে এখানে প্রকাশ করেছি, সেটা ইকুয়াল টু আমরা এটা পেয়েছি। যেহেতু প্রথম কণাটি প্রথমে স্থির ছিল তাহলে এর বেগ u1 ইকুয়াল টু হবে 0, আর u1 সমান আমরা জানি r1 ডট, তাহলে এখানে এই r1 ডটটা যদি 0 হয় এই পুরো রাশিটি 0 হয়ে যাবে, শুধু থাকবে m2 বাই m u2, r2 ডট হচ্ছে u2। এই বেগ v কে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে vx এবং আরেকটা হচ্ছে vy। যেহেতু প্রথমে কণাটি u2 বেগে x অক্ষ বরাবর এসেছে, x অক্ষ বরাবর ছিল মানে একমাত্রিক, এটা y অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, তাহলে u2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে u2, এখানে m2 আছে, ক্যাপিটাল M আছে, আমরা সেটি লিখলাম, আর u2 ভেক্টর যেহেতু এখানে x অক্ষ বরাবরই আছে তাহলে আমরা u2 লিখতে পারি, এবং vy ইকুয়াল টু হবে 0, কারণ এই কণাটির y অক্ষ বরাবর কোনো উপাংশ প্রথমে ছিল না। আবার আমরা প্রথমে বের করেছিলাম r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস ক্যাপিটাল R, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে v2 প্রাইম ইকুয়াল টু v2 মাইনাস ক্যাপিটাল V। এইটার দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে v'2y এবং আরেকটা হচ্ছে v'2x। প্রথমে আমরা v'2y নিই, তাহলে এখানে সবগুলো হবে v2y মাইনাস vy, vy ইকুয়াল টু আমরা বের করেছি 0, তাহলে হচ্ছে শুধু এখানে v2y। এবারে আমরা x উপাংশ নিব, তাহলে লিখব v'2x ইকুয়াল টু, এখানে v2 এর জায়গায় হবে v2x, এখানে v এর জায়গায় হবে vx। এখান থেকে আমরা লিখতে পারি v2x ইকুয়াল টু, এটা সমান হবে, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে v'2x প্লাস ক্যাপিটাল Vx। আমরা 2 নং সমীকরণে পেয়েছিলাম tan থিটা ইকুয়াল টু v2y বাই v2x, এই যে v2x এবং v2y বের করলাম সেটার মান এখানে বসালাম। শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের পূর্বে ও পরে সিস্টেমের বেগের মান একই হবে, অর্থাৎ v2 প্রাইম ইকুয়াল টু হবে u2 প্রাইম।
যেহেতু আমরা জানি শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী সিস্টেমের বেগ সংঘর্ষের পূর্বে যা থাকে সংঘর্ষের পরেও একই থাকে, তাহলে এখানে আমরা ইউ ধরেছিলাম সংঘর্ষের পূর্বে বেগ আর ভি কে ধরেছিলাম সংঘর্ষের পরে বেগ। সিস্টেমের ক্ষেত্রে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করেছি, তাহলে এখানে ভি টু প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টু প্রাইম হবে। এখন আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে ক্যাপিটাল থিটা, আমরা ভরকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে ক্যাপিটাল থিটা দিয়ে প্রকাশ করি, আর এখানে এই ইউটি হচ্ছে ভি2 এর এক্স উপাংশ আর এটি হচ্ছে ওয়াই উপাংশ। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি যেহেতু সমকোণী ত্রিভুজ, এখান থেকে cos থিটা সমান আমরা লিখতে পারি ভি প্রাইম টু এক্স ডিভাইডেড বাই ই টু প্রাইম। এখান থেকে আমরা পেয়েছি ভি প্রাইম টু এক্স ইজ ইকুয়াল টু ই টু প্রাইম cos থিটা। আবার এখান থেকে লেখা যায় ভি টু ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টু প্রাইম সাইন থিটা। আমরা 5 নং সমীকরণে দেখেছিলাম tan থিটা ইজ ইকুয়াল টু ছিল ভি প্রাইম টু ওয়াই ডিভাইডেড বাই ভি প্রাইম টু এক্স প্লাস ভি এক্স। এখানে আমরা ভি প্রাইম টু এক্স এবং ভি প্রাইম টু এর মান বের করেছি, সেই মানগুলো আমরা এখানে বসিয়েছি। আর এখানে আমরা ভি এক্স যেটা সেটা মান বসিয়েছি এম টু ইউ টু বাই এম, কারণ আমরা 4 নং সমীকরণে পেয়েছিলাম ভি এক্স ইজ ইকুয়াল টু এম টু ইউ টু ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, সেই মানটা আমরা এখানে বসিয়েছি। আমরা এর আগে বের করেছিলাম ইউ টু প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টু মাইনাস ক্যাপিটাল ভি। আমরা যদি এখানে এটার এক্স উপাংশ নিই, এক্স উপাংশের ক্ষেত্রে আমরা ইউ টু প্রাইমের জায়গায় ইউ টু প্রাইম এটা লিখলাম, এখানে ইউ টু এর জায়গায় আমরা ইউ টু লিখলাম, আর এখানে ভি এর এক্স উপাংশ হচ্ছে ভি এক্স। যেহেতু ইউ টুটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গোল, তাহলে এই জন্য আমরা এখানে আর এক্স লিখলাম না, এটা হচ্ছে ইউ টুই থাকবে। আর এখানে আমরা Vx এর মান আমরা বের করেছি m2u2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M, সেটা এখানে আমরা বসিয়েছি। এখান থেকে আমরা u2 কমন নিতে পারি, এখানে u2 আছে এখানে u2 আছে, কমন নিলে হবে m মাইনাস m2 ডিভাইডেড বাই m। আবার m মাইনাস m2 হচ্ছে m1, সেটা আমরা এখানে বসিয়েছি, তাহলে হচ্ছে m1 বাই ক্যাপিটাল M u2। এখান থেকে আমরা পাচ্ছি u2 is equal to m by m1 u2 প্রাইম। এই মান আমরা এখন 6 নং সমীকরণে বসালে পাবো tan থিটা is equal to u প্রাইম টু sin থিটা u প্রাইম টু cos থিটা প্লাস m টু u2 ডিভাইডেড বাই m। u2 প্রাইম sin থিটা এটা ঠিকই আছে, u2 প্রাইম cos থিটা এটাও ঠিক আছে, প্লাস এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে m2 বাই m, এই যে m2 বাই m এখানে সেটাও ঠিক আছে। আর u2 is equal to আমরা এখানে বের করেছি m বাই m1 u2 প্রাইম, এই যে মানটা u2 এর এই মানটা আমরা এখানে u2 এর জায়গায় বসিয়েছি। এখান থেকে আমরা m কাটাকাটি করতে পারি, u প্রাইম উভয় দিক থেকে নিয়ে আমরা এটা বাদ দিতে পারি, তাহলে দাঁড়াচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস m2 ডিভাইডেড বাই m1। এই যে tan থিটা ইজ ইকুয়াল টু এটাই হচ্ছে পরীক্ষাগার ও ভরকেন্দ্র স্থানাঙ্ক কাঠামোতে বিচ্ছুরণ কোণের সম্পর্ক। থ্যাংক ইউ।